পড়া শুরু করছিলাম। তোর কি অবস্থা রিশা, মানে কি পড়তে চাস বা কিছু পড়ার নিয়তে আসছিস? বেসিক্যালি হচ্ছে প্রভাই বেশ কিছুদিন নক করছে। তো আমি তো আসলে মাঝে নানান দিন নানান কারণে আসলে সেসব অতীতের কথা আমরা বাদ দেই। তো কথা হচ্ছে যে মেলা দিন পর এভাবে লিখতে পারতেছি। গতকালকে একটা ক্লাস নিছিলাম। আচ্ছা, যাই গে পোলাপান, আমার ভিডিওটা অফ রয়েছে যদিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। তো আমরা একটু আধুনিক পদার্থবিজ্ঞানের উপর একটু চর্চা করবো আর কি। আধুনিক পদার্থবিজ্ঞান আমরা কারো কারোর সাথে কারো কারোর সাথে এর আগে একটু কথাবার্তা হয়েছিল। সো এই আধুনিক পদার্থবিজ্ঞানটা একটু টেনে শেষ করবো। রিশা, তুমি একটু কথাবার্তা বইলো, আর আমি একটু দেখি এই ফাঁকে প্রভাকে একটা নক দিয়ে দেই। আচ্ছা, আসি, সবাই একটু কথাবার্তা বইলো। আমরা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের ফার্স্ট একটা ক্লাস করছিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে রিশা, ওই দিন কি আমরা তেমন কোনো ম্যাথ সলভ করছিলাম না শুধুমাত্র আমরা একটু সূত্রের কথাবার্তাগুলো একটু বলছিলাম বা শুরুর দিকের কিছু কথাবার্তা বলছিলাম? কি ছিল মনে আছে ভাইয়া রিশা? শুরুর দিকে একটু প্রাথমিক আলোচনা আর কি। আচ্ছা, তো শুরুর দিকের প্রাথমিক আলোচনার মধ্যে আমার কেন জানি মনে হয় যে দুইটা যে হচ্ছে প্রসঙ্গ কাঠামো আছে, প্রসঙ্গ কাঠামোর কথাবার্তা বলছি। প্রসঙ্গ কাঠামো নানান রকম হইতে পারে। তারপর প্রসঙ্গ কাঠামো দুই রকম হইতে পারে। একটাকে আমরা বলি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আরেকটাকে বলি হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এগুলোর সংজ্ঞা আছে, ধারণাটা ক্লিয়ার রাখতে হবে। জড় প্রসঙ্গ কাঠামো মানে কি? জড় প্রসঙ্গ কাঠামো মানে কিন্তু স্থির না। সো জড় প্রসঙ্গ কাঠামো মানে কি? যদি দুইটা প্রসঙ্গ কাঠামো একটা আরেকটার সাপেক্ষে সমবেগে গতিশীল থাকে, যদি দুইটা প্রসঙ্গ কাঠামো একটা আরেকটার সাপেক্ষে সমবেগে গতিশীল থাকে, তাহলে সেটা হবে হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আর অজড় প্রসঙ্গ কাঠামোটা কি? যদি দুইটা প্রসঙ্গ কাঠামো একটা আরেকটার সাপেক্ষে ত্বরণে গতিশীল থাকে, তাহলে সেটা হবে অজড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তো আপেক্ষিকতাকেও আবার হচ্ছে আমাদের জন্য দুই ভাগে ভাগ করা হয়েছে, বা সবার জন্যই দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলে হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব। তো এটা তোমরা মনে রাখবা যে আপেক্ষিকতার সাধারণ তত্ত্বে, জেনারেল তত্ত্বে কি করা হয়? জেনারেল তত্ত্বে হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো, যার মানে যেটা ত্বরণে গতিশীল থাকে, সেটা ব্যবহার করা হয়। আর আমরা বেসিক্যালি যেটা শিখি, আমরা শিখি হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আমরা বিশেষটা শিখি, মানে বেসিক্যালি বিশেষটাই সহজ। এটা আমি আগের ক্লাসেও বলছি, কারো হয়তো মনে আছে কি নাই আমি জানি না। সো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, ঠিক আছে? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, বিশেষ তত্ত্ব, আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটা আমরা শিখি। সো আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটা কিসে হয়? আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটা হয় হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামোতে। আমাদের এইচএসসি সিলেবাস পর্যন্ত এইটুকুই, জড় প্রসঙ্গ কাঠামো, আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। আচ্ছা, তো এই যে জড় প্রসঙ্গ কাঠামো, এদের বৈশিষ্ট্যটা কি? আমরা বলছিলাম যে যদি দুইটা প্রসঙ্গ কাঠামো থাকে, ধরে নিলাম এস হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো এবং এস প্রাইম হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো, তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, আমরা 3 ডাইমেনশনাল স্পেসে থাকি, তাহলে এক্স ওয়াই জেড, এবং এই পাশে আমি ধরে নিলাম হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম এবং জেড প্রাইম। আচ্ছা, তো এই দুইটা প্রসঙ্গ কাঠামো কি হবে? এই দুইটা প্রসঙ্গ কাঠামো একে অপরের সাপেক্ষে সমবেগে গতিশীল থাকবে। তাহলে এই যে এস প্রাইম কাঠামোটা আছে, এস প্রাইম কাঠামোটার একটা ভেলোসিটি আমি ধরে নিলাম এক্স এক্সিস বরাবর, যে কোনো একটা এক্সিস বরাবর ভেলোসিটি আমরা ধরে নিচ্ছি এক্স এক্সিস বরাবর। সেইটাকে ভি দিয়ে আমরা লিখতে পারি, ভি হচ্ছে এক্স এক্সিস বরাবর, বা এটাকে কোথাও কোথাও আমি হয়তো ভি অফ এক্স লিখতে পারি, জানি না, ভি লিখবো, ভি। ঠিক আছে, তো এই যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটা কোন এক্সিস বরাবর? এই ভেলোসিটিটা হচ্ছে এক্স এক্সিস বরাবর। আচ্ছা, এবারে চলে আসি আমরা আপেক্ষিক আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটা শুরু করলে বিভিন্ন রকম ট্রান্সফরমেশনের কথাবার্তা পড়বো। শুরুতে আছে হচ্ছে গ্যালিলিওর রূপান্তর, ঠিক আছে? এগুলা থেকে কোনো ম্যাথ আসবে না, কিন্তু এগুলার ধারা, এগুলা সিরিয়াল ওয়াইজ একটার পর একটা ধরে প্রমাণ করা হয়েছে আপেক্ষিকতার সূত্র, ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্ট হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, এরপরে লরেন্জের ট্রান্সফরমেশন, এরপরে বিপরীত লরেন্জের ট্রান্সফরমেশন। তো এই সকল ট্রান্সফরমেশন পাড়ি দিয়ে এসে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বে আইনস্টাইন সাহেব কি বলছেন? আইনস্টাইন সাহেব বলছেন যে দুইটা প্রসঙ্গ কাঠামো যদি একে অপরের সাপেক্ষে সমবেগে গতিশীল থাকে, তাহলে তিনটা প্যারামিটারের আসলে চেঞ্জ হয়ে যায়। একটা হচ্ছে দৈর্ঘ্য,
একটা হচ্ছে সময় আর আরেকটা হচ্ছে ভর। তো এইটাও বড় হইলে কেউ যদি আসলে মডার্ন ফিজিক্সের একটু ভিতরে পড়ালেখা করো তখন দেখবা আসলে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব বা আপেক্ষিকতা বেসিক্যালি দুইটা। ভরের আসলে অত পরিবর্তন হয় না, মানে ভরের পরিবর্তনটা ওরকম ডিরেক্ট না, বেসিক্যালি শক্তির পরিবর্তন হয়। তোমরা জানো যে ই ইকুয়ালস টু হচ্ছে এমসি স্কোয়ার, যে কোনো ভরকে শক্তিতে কনভার্ট করা যায়, মানে এই বিষয়টা আসলে কিরকম সেটাও আমরা একটু কথাবার্তা বলবো, সব আজকের ক্লাসে কিনা আমি জানি না। তো বেসিক্যালি শক্তির পরিবর্তন হয়, তো ওই শক্তির পরিবর্তনটাকে ভরে কনভার্ট করা হয়, যাকে সেসব কথা। তো এই তিনটা প্যারামিটারের পরিবর্তন হয়, তো পরিবর্তনের জন্য আপেক্ষিকতার বিশেষ তত্ত্বে আমরা তিনটা সূত্র পাইছি। আপেক্ষিকতার বিশেষ তত্ত্বে আমরা তিনটা সূত্র পাইছি, সেই সূত্রগুলা কি কি? সূত্রগুলো হচ্ছে দৈর্ঘ্যের কি হয়, দৈর্ঘ্যের হয় হচ্ছে সংকোচন, দৈর্ঘ্যটা হ্রাস পায়, দৈর্ঘ্যের কি হবে, দৈর্ঘ্যের হবে হচ্ছে সংকোচন। এবং এর বাইরে বাকি যে দুইটা আছে ভর এবং সময়, কাল দীর্ঘায়ন ভর বৃদ্ধি। আচ্ছা, তাহলে দৈর্ঘ্যের জন্য সূত্রটা কি? দৈর্ঘ্যের জন্য সূত্রটা হচ্ছে এল ইজ ইকুয়ালস টু হচ্ছে এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। আর বাকি দুজনের জন্য সূত্র কি? ভরের সূত্রটা হচ্ছে এম ইকুয়ালস টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং টি ইজ ইকুয়ালস টু হচ্ছে টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। আচ্ছা, তো এই সূত্র তিনটার বিল্ড আপ এরকম যে এইখানে যেহেতু নামই দিছি দৈর্ঘ্য সংকোচন, তাহলে এল এর ভ্যালু সবসময় এল নটের চাইতে কম হবে, এবং বাকি যে দুইটা জিনিস আছে ভরের মান এম এর মান এম নটের চাইতে বড় এবং টি এর মান হচ্ছে টি নটের চাইতে বড়। আচ্ছা, তো এদের পরিচয়টা নিয়ে আসলে কারো কারো কনফিউশন থাকতে পারে, তো এইটা নিয়েও আমি প্রথম ক্লাসে মোটামুটি একটু ভালো আলোচনা করছিলাম, তো আজকে একটু সিম্পল, মানে মোটামুটি সবার বোধগম্য হবে এভাবে একটু বলে যাচ্ছি যে নামগুলা কি কি। এদের নামগুলা হচ্ছে আমরা এল এম এবং টি, ঠিক আছে? সো যদি এল নট হয়, যদি এম নট হয়, বা যদি টি নট হয়, তো এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো এরা হচ্ছে প্রকৃত, মানে প্রকৃত ভর, প্রকৃত দৈর্ঘ্য, অথবা এদেরকে নিশ্চল ভর, নিশ্চল দৈর্ঘ্য, মানে স্থির অবস্থার কথা বলা হচ্ছে, এরকম একটা ব্যাপার। নিশ্চল ভর, নিশ্চল দৈর্ঘ্য, প্রকৃত ভর, প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত সময়, ঠিক আছে? অ্যাকচুয়ালটা যেটা সেটা, ঠিক আছে? আচ্ছা, আর যদি এরকম হয় যে এল এম এবং টি, তাহলে এইটা কি? এইটা হচ্ছে আপেক্ষিক বা গতিশীল অবস্থায়, ঠিক আছে? এটা যদি নিশ্চল হয় ওইটা কি হবে? ওইটা হবে হচ্ছে গতিশীল। সো আপেক্ষিক বা গতিশীল দৈর্ঘ্য, ভর বা সময়, এটাকে আমরা এল এম এবং টি দ্বারা লিখি। তো এই ইনফরমেশনটা জানলেই আসলে যে আমি আসলে খুব ভালো সৃজনশীল সলভ করতে পারবো, এবং মানে শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারের শুধু প্রথম অংশটুকুই আছে, তোমরা জানবা যারা এইচএসসি 2021 আছো তোমরা জানো শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারের শুধু প্রথম অংশটুকুই আছে। তবে আমরা শুধু প্রথম অংশ না, আমরা ইনশাল্লাহ প্রভাগী জয়েন করেছো বা এনি চান্স? প্রভাব এখনো জয়েন করে, ফরহাদ জয়েন করছিস? আচ্ছা, স্যার আমি আছি। ইয়ে পার্টি। আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ এটা শেষ অংশটাও একটু টান দিয়ে পড়ায় দিব। শেষ অংশটাতে দুইটা টপিকই আছে, মানে বড় বড় দুইটা টপিক আছে। একটা হচ্ছে কম্পটন ইফেক্ট আর একটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্টও আইনস্টাইনের আবিষ্কার, আর কম্পটন ইফেক্ট পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে। সবই আসলে আইনস্টাইনের কাজকর্মের উপর বেস করে আর কি। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আসলে আমাদের শর্ট সিলেবাসে শুধু এইটুকু অংশই আছে, মানে আপেক্ষিকতার এই যে তিনটা সূত্র দেখতেছি, এই তিনটা সূত্র দিয়েই আপেক্ষিকতা থেকে এক সেট কোশ্চেন তো আসবে, আসবে দুই সেটও আসতে পারে, বলা যায় না, ঠিক আছে? নাও আসতে পারে, কারণ সেকেন্ড পেপারে আসলে শর্ট সিলেবাসে তাপগতিবিদ্যা আছে, চলতরিৎ আছে, তুমি এক্সপেক্ট করতে পারো তাপগতিবিদ্যা থেকে মেবি দুই সেট, চলতরিৎ থেকে সলিড এক সেট, আবার চলতরিৎ আর সেমিকন্ডাক্টর মিলায়ে এক সেট, কারণ সেমিকন্ডাক্টরের ভিতরেও সার্কিট টার্কিটের ব্যাপার আছে। ভৌত আলোক বিজ্ঞান থেকে এক সেট দুই সেট দেওয়া যায়, মানে ভালো সবগুলোই পটেনশিয়াল চ্যাপ্টার আছে তোমার পরীক্ষায়। যাই হোক, তো কথা হচ্ছে যে শুধুমাত্র এই যে দুইটা নাম জানলাম আমি, যে এল এম টি মানে হচ্ছে
গতিশীল, আর এল নট এম নট টি নট মানে হচ্ছে স্থির বা প্রকৃত বা নিশ্চল। তো এটা জানলে আসলে আমি সবকিছু বুঝে ফেলি না, আমার কনসেপশন একটু বাকি থাকে। এই জন্য এখানে একটা ছোট্ট জিনিস বলে দেই। আমি ধরে নিলাম যে আমার কাছে কি আছে, আমি ধরে নিলাম যে আমার কাছে একটা সবুজ মার্কার টার্কার কিছু একটা আছে। তো সেই সবুজ মার্কারটা কোথায় আছে, সেই সবুজ মার্কারটা আমি ধরে নিলাম হচ্ছে এরকম একটা জায়গায় আছে। এই ধরে নিলাম একটা সবুজ বাক্স বা একটা সবুজ মার্কার, এই যে এই বস্তুটা। তাহলে এই বস্তুটার আমি কি পরিমাপ করতে চাই, এই বস্তুটার আমি পরিমাপ করতে চাই হচ্ছে হয় দৈর্ঘ্য বা ভর, বা এটার উপর থেকে ছেড়ে দিছি মাটিতে পড়তে কত সময় লাগে। আচ্ছা, এখন অপশন কি, কে কে পরিমাপ করতে পারে এটাও মনে রাখবো। এই যে আমি দুইটা কথা লিখছি যে প্রকৃত এবং আপেক্ষিক বা স্থির বা গতিশীল, নিশ্চল বা নিশ্চলকে আমরা কি বলতে পারি, নিশ্চলকে আমরা বলতে পারি হচ্ছে স্থির, এবং গতিশীলটা তো গতিশীল। তো এই যে স্থির না নিশ্চল গতিশীল, এই সকল ডিসিশন কে নিবে, এই সকল ডিসিশন নিবে হচ্ছে অবজারভার। এই কথাও প্রথম ক্লাসে বলছি মনে পড়ে ঝাপসা। সকল কিছু কার সাপেক্ষে, সকল কিছু হবে হচ্ছে অবজারভারের সাপেক্ষে। আমার ট্যাব ঠিক হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অনেকদিন আমি লিখতে পারছিলাম না, এইটা একটা প্রমিনেন্ট কারণ যেটার জন্য আমি ক্লাস নিতেছিলাম না, আমি সরি। আচ্ছা যাই হোক, সেসব কথা আমরা বাদ দেই। তাহলে কথা হচ্ছে সকল কিছু কে ডিসিশন নিবে, সকল কিছু ডিসিশন নিবে হচ্ছে অবজারভার, পর্যবেক্ষক। আমি তুমি না, আমি তুমি আমার তোমার বাসায় বসা, আমি তুমি ডিসিশন নিলে হবে না। তাইলে আমি ধরে নিলাম অবজারভার হইতে পারে নভোচারী বা রকেটের একজন ব্যক্তি, ঠিক আছে, যে হচ্ছে কি, যে হচ্ছে রকেটের ভিতরেই আছে, মানে যেহেতু গতিশীল, ভি বেগে গতিশীল বা এস প্রাইম কাঠামোটা আসলে গতিশীল, এটা রকেট হইতে পারে, ট্রেন হইতে পারে, মেট্রো রেল হইতে পারে। যে আমার বাসা থেকে প্রভার বাসায় যেতে সময় লাগে 3 সেকেন্ড বা 10 সেকেন্ড, কিছু একটা আলোর বেগের কাছাকাছি একটা বেগে চলে যাচ্ছি আমরা। তো তাইলে এই মানুষটা যদি অবজারভার হয়, তাহলে খেয়াল করো এই মানুষটার সাপেক্ষে এই মার্কারটা আসলে স্থির। কেন? কারণ মানুষটা এবং মার্কারটা দুইজনেই আসলে একই কাঠামোতে থাকে। তুমি যখন একটা চলমান ট্রেনের ভিতরে থাকো, তখন আসলে ট্রেনের ভিতরের বাকি সব মানুষ, ট্রেনের মধ্যে হেঁটে যাওয়া চায়ের দোকানদার, সবকিছুই তোমার কাছে স্থির স্থির স্থির। তাহলে এই লোকটার সাপেক্ষে এই মার্কারটা স্থির। কেন স্থির? সবচেয়ে বড় কারণ হচ্ছে একই কাঠামোতে। দুইজনে কোথায় আছে? দুইজনে আছে হচ্ছে একই কাঠামোতে, ঠিক আছে। আচ্ছা, আর মনে করো বাইরে থেকে একজন, পৃথিবী থেকে কেউ একজন হচ্ছে ওই যে মার্কারটা আছে, ওই যে নীল সবুজ মার্কার, ওই সবুজ মার্কারের সে দৈর্ঘ্য ভর বা সময় পরিমাপ করতে চাচ্ছে। তাহলে এই লোকটার সাপেক্ষে ওই মার্কারটা কি, এই লোকটার সাপেক্ষে, এই নীল রঙের লোকটার সাপেক্ষে ওই মার্কারটা গতিশীল। তাহলে সে যা কিছু পরিমাপ করবে সবকিছু সে পরিমাপ করবে হচ্ছে গতিশীল অবস্থার জন্য। তার মানে সে পরিমাপ করবে কি, সে পরিমাপ করবে এল, এম এবং টি। এবং ওই লোকটা যদি পরিমাপ করতো, তাইলে সে পরিমাপ করতো হচ্ছে এল নট, এম নট, টি নট। এইটুকু মোটামুটি একদম বেসিক কথা, প্রিলিমিনারি কথা। তাহলে এইটুকু যদি মোটামুটি তোমার আত্মস্থ হয়, তাহলে তুমি আমাকে এই একটা কথা বলো যে এই চ্যাপ্টার আধুনিক পদার্থবিজ্ঞান অনেকেই নিজের মতো পড়ছো, অনেক জায়গায় পড়ছো বলে আমার ধারণা, তারপরও যে ধরো এই চ্যাপ্টারের সবচেয়ে কমন ফরম্যাটের ম্যাথ কি, যে রকেটে করে একজন মানুষ পৃথিবীর বাইরে চলে গেল, এরপর দিন দুনিয়া ঘুরে টুরে সে পৃথিবীতে ফেরত আসছে, অমুক তমুক, এই তার বয়স নিয়ে একটা ক্যাচাল লাগে। সে মনে করে তার বয়স কম, আর তার ভাই ব্রাদার জামাই বউ পৃথিবীতে যারা থাকে তারা মনে করে তার বয়সটা হচ্ছে বেশি। তো কথাটা হচ্ছে, আমাকে জাস্ট এটা বলো, আমরা অঙ্কে যাব তার আগে জাস্ট একটু বাংলা কথা বলে আমরা বোঝার চেষ্টা করতেছি যে রকেটে করে যেই মানুষটা চলে গেছে, সেই মানুষটার বয়স মানুষটা নিজেই পরিমাপ করছে। ধরো মানুষটা দাবি করলো যে রকেটে করে যে বাইরে গেছিল একজন নভোচারী, ঠিক আছে, নীল আর্মস্ট্রং, আর কারো নাম মনে আসতেছে না, আমি কি করব, ঠিক আছে। তো নীল আর্মস্ট্রং চিন্তা করলো যে সে 5 বছর রকেটে করে ঘুরছে। এটা কে চিন্তা করছে? নীল আর্মস্ট্রং। কে ঘুরছে রকেটে করে? নীল আর্মস্ট্রংই ঘুরছে। এবং এই 5 বছর সময়টা কে জানান দিছে আমাদেরকে? কে বলছে যে আমি 5 বছর ঘুরে আসছি? এটা কে বলছে? এটা নীল আর্মস্ট্রং নিজে বলছে। তাহলে নীল আর্মস্ট্রং বা একজন নভোচারী, সে নিজে যদি তার অতিক্রান্ত সময় বা বয়স পরিমাপ করে, তাহলে সেই সময়টাকে আমরা কি দ্বারা লিখবো? টি দ্বারা লিখবো নাকি টি নট দ্বারা লিখবো? টি হবে নাকি টি নট হবে? আমি কি কোয়েশ্চেনটা বুঝাইতে পারছি? একজন মহাকাশচারী, সে রকেটে করে বাইরে গেছে এবং সেই মহাকাশচারী বলতেছে যে আমি 5 বছর বাইরে ছিলাম, 5 ইয়ার্স আমি দেশের বাইরে না, পৃথিবীর বাইরে ছিলাম, ঠিক আছে। তো এই যে 5 বছর সময়টা, এই সময়টা কে কাউন্ট করছে? এই 5 বছর সময়টা কাউন্ট করছে মহাকাশচারী নভোচারী নিজে। তো মহাকাশচারী নভোচারী নিজে যদি তার অতিক্রান্ত সময়টা ডিক্লেয়ার করে, তাহলে সেই সময়টাকে কি আমরা টি লিখবো নাকি টি নট লিখবো? টি নট হবে স্যার। টি নট হবে স্যার। কেন? কারণ সে নিজেই নিজের সময়টাকে ঘোষণা করতেছে। তো এরকম একটা কথা আছে, যদি নিজেরটা নিজে মাপি
তাহলে প্রকৃতটাই মাপবো। তো এইটার কথার মানেটাই হচ্ছে এইটা, একই কাঠামোতে নিজেরটা নিজে মাপি মানে কি, কি মাপতে চাচ্ছি? বয়স, কার বয়স? আমার বয়স। আমি কোথায়? রকেটের ভিতরে। কে মাপতেছে? আমি। তাইলে আমি এবং আমার বয়স দুইটাই একই কাঠামোতে। বা চিন্তা করলাম আমি হচ্ছি যে এই এই সবুজ কলমটার লেন্থ মাপতে চাচ্ছি, তো এই সবুজ কলমটা কোথায়? রকেটের ভিতরে। আমি মাপতেছি, আমি কোথায়? আমিও রকেটের ভিতরে। তাইলে আমি এবং এই কলমটা একে অপরের সাপেক্ষে স্থির, তাহলে যেটা অ্যাকচুয়াল সেটাই মাপবো। নিশ্চয়ই বুঝতে পারছি। আর আরেকটা কথা, অঙ্কে যে জিনিসটা বেসিক্যালি বেশি আসবে, বলবে হচ্ছে পৃথিবী থেকে পৃথিবী থেকে নীল আর্মস্ট্রং এর ভাই মনে করলো যে 5 বছর পরে তার ভাই ফেরত আসছে। তাইলে এখানে মনে করলো বা হিসাব করলো কে? পৃথিবীর একজন মানুষ। তো রকেটে করে বাইরে কে ঘুরছে? রকেটে করে বাইরে ঘুরছে নীল আর্মস্ট্রং বা নভোচারী। সেইটা তার পৃথিবীতে ভাই বা বন্ধু বা ফ্যামিলির কেউ, বাবা, ঠিক আছে, সে বলতেছে যে 5 বছর পরে নীল আর্মস্ট্রং ফেরত আসছে। তাহলে এই সময়টা ডিক্লেয়ার করছে কাঠামোর বাইরের একজন। যে বলছে সে তো ডেফিনেটলি রকেটে ছিল না, সে ছিল রকেটের বাইরে। তাইলে দেখো, ভিন্ন কাঠামোতে, একই কাঠামোতে হইলে, তাহলে এখান থেকে যেটা পাইলাম যে একই কাঠামোতে থাকলে, মানে কে কে একই কাঠামোতে থাকলে, অবজারভার এবং ঘটনা, এই শব্দটার সাথেও নিশ্চয়ই তোমাদের একটু পরিচয় আছে, আমি বলছি নিশ্চয়ই। সেটা হচ্ছে অবজারভার। কে কে একই কাঠামো আর কে কে ভিন্ন কাঠামো, দুইটা জিনিস। এক হচ্ছে অবজারভার, অবজারভারের সাথে অলরেডি তোমার পরিচয় হয়ে গেছে, তুমি জানো যে যে অবজারভার লাগবে, সবকিছু কার সাপেক্ষে হবে? অবজারভারের সাপেক্ষে। আর এবং আরেকটা জিনিস বললাম কি, অবজারভার এবং ঘটনা। তো ঘটনা মানে কি? ঘটনা মানে হচ্ছে ওই যে ওই তিনটা জিনিস, দৈর্ঘ্য, ভর আর সময়, এই তিনটাকেই একসাথে আমি কি বলছি, বা আমাদের বইতে ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। এই তিনটাকে আমরা কি বলছি? দিস আর ইনসিডেন্ট। একটা ঘটনা ঘটবে এবং সেটা অবজার্ভ করা হবে। সো যদি ঘটনা এবং অবজারভার একই কাঠামোতে থাকে তাহলে যা অ্যাকচুয়াল সেটাই মাপবে, আর যদি ভিন্ন কাঠামোতে থাকে তাহলে হচ্ছে ভিন্ন ভিন্নটা মাপবে। নিশ্চয়ই বুঝতে পারছি। এইটুকু কনসেপশন যদি আমাদের ক্লিয়ার হয় তাইলে মোটামুটি আমরা মানে আধুনিক পদার্থবিজ্ঞানের যদি পুরা চ্যাপ্টারও চিন্তা করি, পুরা চ্যাপ্টারের 50% তুমি আসলে মানে ধারণ করতে পারছো। এবার এটাকে প্র্যাকটিস করতে হবে, অঙ্কে নামায় আনতে হবে, এইসব ব্যাপার স্যাপার। তো আমরা এইটুকু পর্যন্ত কি বুঝতে পারি? এইটুকুর ভিতরে কারো কোনো প্রবলেম থাকলে, কথা থাকলে, কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আর প্রভা একটু আমাকে জানাই যে এর আগে আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করছিলাম কিনা। ফরহাদ, কি অবস্থা তোমার? জি ভাইয়া, ভালো। আলহামদুলিল্লাহ। ফরহাদ তো এটা পড়ছিলি আগে বোধহয়, নাকি পড়াইছিলাম? জি, ওই ফটো ইলেকট্রিক এফেক্টের পর্যন্ত পড়ছিলাম, তারপরে পরীক্ষা শুরু হয়েছিল আর অফ করে দিয়েছিলাম। ওকে। হেই সুষময় নন্দী, ইজ ইট ইউ? সুষময়, এটা যদি তুই সেই সুষময় হয়ে থাকিস, মানে একদম অ্যাকুরেট এই নামে দুজন মানুষ আমার খুব কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে, এটা আমি ভাবতে পারছি না। সুষময়, এটা কি তুই? কথা বল, তোর সাথে একটু কথা বলি, তোর সাথে কথা বলার অপশন পাওয়া গেছে ব্রো। সুষময়, কি কথা বলতে আগ্রহী হচ্ছিস না? আমরা কি গতদিন কোনো এমসিকিউ সলভ করছিলাম বা কোনো ম্যাথ করছিলাম? কোনো ম্যাথ কি করছিলাম? আমার কেন জানি মনে হচ্ছে এই ম্যাথটা আমি করাইছি তোমাদেরকে। জি স্যার, এটা করানো হয়েছে। তাহলে আরো একটা সহজ ম্যাথ, ধরে নিলাম এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার ফিল্ড। তো এই যে আয়তাকার মাঠটা আছে, এই আয়তাকার মাঠের একটা হরাইজন্টাল লেন্থ দেওয়া আছে এবং তার একটা উইথ দেওয়া আছে। এই অঙ্কটা কি করেছি প্রভা? এরকম অঙ্ক না স্যার। ধরে নিলাম তার উইথ দেওয়া আছে হচ্ছে 50 মিটার এবং তার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 100 মিটার। তো তুমি একই সুসময় হইলে তুমি কথা বলো আমার সাথে, আমি একটু তোমার ভোকাল টোন শুনতে একটু আগ্রহী।
কণ্ঠস্বরটা আমি শুনতে একটু আগ্রহী, একজন মানুষের সাথে আমি কথা বলতে আগ্রহী, যে মানুষটা কথা বলছে না। আচ্ছা, তোমাকে বলছে মাঠের দৈর্ঘ্য বরাবর, খুব সহজ অঙ্ক, আমাদের টেক্সট বই খুললে একদম প্রথমেই থাকে, মাঠের দৈর্ঘ্য বরাবর একটা রকেট কি করছে, রকেটটা 0.8 বেগে উড়ে যায়। মাঠের দৈর্ঘ্য বরাবর একটা রকেট 0.8 সি মানে অবভিয়াসলি আলোর বেগ। এই তোরা দাগ দিচ্ছিস? ও, তো দাগ দেওয়ার ক্ষমতা হরণ করা হয় নাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি হরণ করছি, চিল। ঠিক আছে, যেটা বলছিলাম কি হয়েছে, মাঠের দৈর্ঘ্য বরাবর একটা রকেট 0.8 বেগে উড়ে চলে যায়, রকেটের চালকের কাছে মাঠের দৈর্ঘ্য প্রস্থ কত? রকেটের চালকের কাছে দৈর্ঘ্য 60 ফিট। গুড, কমন পড়ছে না? আমাদের সময় করেছিলেন যখন পড়াইছিলেন। তাইলে বলো কর্ণ বরাবর গেলে দৈর্ঘ্য প্রস্থটা কত, এই অঙ্কটা করো, নাকি কর্ণ বরাবরটা তো করায় দেই নাই বোধহয়? কর্ণ বরাবর কি করায় দিছি? না, করো তাহলে, ওটা করো। গুড, এটা তো তাহলে তোমার তো এখন এই অঙ্ক পারার তো তোমার মানে তুমি খালি ক্যালকুলেশন করছো আর কি, একটা সূত্রটা বসায় ক্যালকুলেশন করছো, তো এখানে তো তোমার আসলে তেমন ঘাম ঝরাইতে হয় নাই। তুমি কর্ণ বরাবর রকেটটা চালাও, আর বাকিরা দৈর্ঘ্য বরাবর রকেটটা চালাও। তো দৈর্ঘ্য বরাবর রকেটটা চালাইলে কি হবে, এই অঙ্কটা কি পারি আমরা সবাই যারাই ক্লাস করছি? দিশা, নিতু, প্রভা, তাসনিম, অমিত? চেষ্টা করেন, 2টা মিনিট চেষ্টা করলে অবশ্যই পারবেন, না পারলে আমাকে বললেন। এই সুষময়, এই সুষময়, আমার সাথে কথা বলতো। হ্যালো ভাইয়া। আসসালামু আলাইকুম, কে? সুষময় ভাইয়া, ভালো সুষময়, আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো ব্রো? পাবলিক গ্রুপে লিংকটা পেয়ে ঢুকলাম আমি। গুড, ভেরি গুড। হ্যাঁ, ভালো আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই ভালো আছিস ভাই? জি ভাইয়া, ভালো আছি। আলহামদুলিল্লাহ। কোন এলাকায় তুই? আমি ভাইয়া যশোর। আর কি বলিস, ঠিক আছে, হ্যাঁ। নেক্সট বার যশোর গেলে ইনশাল্লাহ আওয়াজ দিব, দেখা করবো। শহরেই না শহর থেকে দূরে? শহর থেকে একটু দূরে। আচ্ছা, হবে ক্ষণ। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, কথা বলে ভালো আচ্ছা। লাগলো। আচ্ছা ভাইয়া। 67.08। ফরহাদ, কিসের অ্যান্সার বলছি? কর্ণ, কর্ণ বরাবর চালাইছি। হ্যাঁ, কর্ণ বরাবর চালাইছে। কর্ণ বরাবর চালানোর পরে আপনি কি বাইর করছেন? কর্ণের দৈর্ঘ্য বের করছি। কর্ণের দৈর্ঘ্য চাই নাই, মাঠের দৈর্ঘ্য প্রস্থ চাইছি। কর্ণ বরাবর গেছে, আরে আজব, কর্ণ বরাবর গেছে, এটা তো কোনো ব্যাপারই না। মানে তুই যদি আপনি কর্ণের মাঠের মাঠের দৈর্ঘ্য প্রস্থ চাইছি, মানে কর্ণ বরাবর গেলে মাঠের দৈর্ঘ্য প্রস্থ কত, ওইটা একটু বেশ ভালো যা অঙ্ক। আছে তাই। নোপ, জীবনেও না। প্রভা, ঋষা, কেউ কি আমরা এই অঙ্কটুকু সলভ করেছি? জি ভাইয়া, হয়েছে। গুড। তাহলে দৈর্ঘ্যটা কত আসছে আর প্রস্থটা কত আসছে, মানে কনসেপশনটা জানি কিনা? মানে কনসেপশনটা খুব সিম্পল, আমি একবার বলেই যাই, দেখি কার কার মিলছে, বা তোমরা একটু দেখো, আমি তো দেখতে পাচ্ছি না আসলে তোমাদের খাতাগুলো। যে মাঠের দৈর্ঘ্য বরাবর রকেটটা গেছে, তো ওই যে শুরুর দিন আমরা এরকম কিছু কথা বলছিলাম, লরেন্জের ট্রান্সফরমেশন, বিপরীত লরেন্জের ট্রান্সফরমেশন, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ভিতরে এই যে এখন আসলে কাজে লাগবে হচ্ছে ওই যে ভি বা ভিএক্স এর ব্যাপারটা, সেটা হচ্ছে এটা তো জড় প্রসঙ্গ কাঠামো, একটা কাঠামো আরেকটা কাঠামোর সাপেক্ষে সমবেগে গতিশীল, তো সমবেগে গতিশীল হইলে এই বেগটা কোন এক্সিস বরাবর, বেগটা হচ্ছে এক্স এক্সিস বরাবর। তো যেটা বলা হয়েছে যে এক্স এক্সিস বরাবরই আসলে কি হবে, এক্স এক্সিস বরাবরই আসলে সংকোচনটা হবে, লেন্থের চেঞ্জটা হবে এক্স এক্সিস বরাবর। এটা গ্যালিলিও বলছে একভাবে, গ্যালিলিওরটা ছিল সবচেয়ে মনে করো দুর্বল, এক্স প্রাইম ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস ভিটি, এরকম একটা কথা বলছিল গ্যালিলিও। এরপরে এখানে চলে আসছে হচ্ছে লরেন্জ। ওয়ালাইকুম সালাম মোমেন, কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বসো।
মানে অবভিয়াসলি বসেই আছো তুমি। আচ্ছা যাই হোক, তো এরপরে এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে হচ্ছে লরেন্স। লরেন্স এসে কি বললো যে না এখানে চেঞ্জ আসবে, এখানে গামা ঢুকবে বা কে ঢুকবে, তাহলে এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এরপরে এসে একদম বিশেষ তত্ত্বে এসে আইনস্টাইন সাহেব বললো এল সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এই যে সকল ঘটনা ঘটবে দৈর্ঘ্য সংকোচন, খেয়াল করো এখানে যে তিনটা সূত্রের কথা আমি বলতেছি, মানে আগের দুইটা সূত্র থেকে আমাদের অঙ্ক আসে না। প্রথমটা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, বই খুললেই পাবা, প্রথম ক্লাসে বলছি আমরা। আর দ্বিতীয়টা হচ্ছে কি লরেন্সের ট্রান্সফরমেশন, বিপরীত লরেন্স বলেও একটা ব্যাপার আছে, আর এটা তো আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র। তো এই সমস্ত ঘটনাই কাজ করবে কোথায়, এই সমস্ত ঘটনাই কাজ করবে হচ্ছে যেই এক্সিস বরাবর ভেলোসিটি সেই এক্সিস বরাবর। যে এক্সিস বরাবর ভেলোসিটি আছে আপেক্ষিকতার দৈর্ঘ্য সংকোচনের সূত্র কাজ করবে ওই এক্সিস বরাবর, অপর এক্সিস বরাবর তার আসলে কি থাকবে না, কোনো ইম্প্যাক্ট থাকবে না। তার মানে আসলে নতুন যেই প্রস্থ, তো সেই প্রস্থটা অ্যাকচুয়ালি যা ছিল তাই থাকবে। নতুন প্রস্থ বি ইকুয়ালস টু হবে বি নট ইকুয়ালস টু হবে হচ্ছে 50 মিটার, আর নতুন দৈর্ঘ্য এল ইকুয়ালস টু কি হবে, এখানে সূত্র ফেলবো এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো 0.8 থাকলে এটা মোটামুটি আমার একটু মুখস্থই আছে, 0.8 থাকলে সবকিছু বিয়োগ টিয়োগ করে 1 মাইনাস 0.64, 8 64, 0.36 কে রুট করলে 0.6, তাইলে 100 ইন্টু হচ্ছে 0.6 ইফ আই এম নট রং, তাহলে দৈর্ঘ্যটা হবে হচ্ছে 60 মিটার। আর যদি এরিয়া জিজ্ঞেস করে তাহলে হচ্ছে তুমি এল ইন্টু বি করে দিবা, তার মানে হচ্ছে 300 মিটার স্কোয়ার পাই গেলাম। সবাই বুঝছি না এটা? সবাই বুঝছি, কারো কোনো সমস্যা নাই নিশ্চয়ই অঙ্কে? তাহলে হ্যাঁ, ভাইয়া রকেটের কর্ণ বরাবর বলছেন, ওটা কি অনুভূমিক বরাবর উপাংশ ভাগ করে দেবো? আচ্ছা অঙ্কটা আমি বলে দিচ্ছি, অঙ্কটা জানি না ওরা সবাই, অঙ্কটা আমি একটু চিন্তা ভাবনা করার জন্য সময় দেই মানুষজনকে, তুই নাহলে একটু চিন্তা ভাবনা করে ফেলছি। তো এই অঙ্কটারই আরেকটা ভার্সন আছে, এই ভার্সন আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাসে আমরা করাই। তো আপাতত তোমরা একটু শিখে রাখো, সবই শিখে রাখো। তাহলে এইটার পাশে 50 মিটার, এই পাশে হচ্ছে 100 মিটার। তাহলে আমরা কি করব, আমাদেরকে এবার বলছে সবকিছু আগের মতো, খালি বলছে যে কর্ণ বরাবর হচ্ছে 0.8 সি বেগে রকেট উড়ে যায়, কর্ণ বরাবর 0.8 সি ভেলোসিটিতে রকেট উড়ে যায়, এই একই কথা চললো। আচ্ছা কি বাইর করতে হবে, বাইর করতে হবে হচ্ছে চালকের কাছে, রকেটের চালকের কাছে মাঠের দৈর্ঘ্য প্রস্থ কত মনে হবে। এটা বেশ ভালো একটা অঙ্ক, মানে একটু কনসেপশন আছে এটার ভিতরে, তো এটার জন্য এটা আমি মানুষকে চিন্তা ভাবনা করার সময় দিব। তো কতক্ষণ সময় দিব জানি না, তো আপাতত এটা আমরা এখানে ড্রপ করে গেলাম। এই অঙ্কটা আমরা ফেরত আসবো আজকে কালকে পরশু কোনো একদিন। বাট প্রভা, রিসা, অঙ্কটা দেখে রাখলা তো, মানে কর্ণ বরাবর গেলে একটা গ্যাঞ্জাম কিছু একটা হবে, কি গ্যাঞ্জাম হবে, কেমনে এটা সলভ টলভ করতে হবে, এগুলো নিয়ে কিছু ভাবনা চিন্তা আছে, আরো অনেক কিছু আছে। ঠিক আছে, আচ্ছা সামনে আগাচ্ছি। তো এইবার মানে আমরা আগে কিছু কমন প্যাটার্নের ম্যাথ, একটু বয়সের কিছু ম্যাথ একটু করে ফেলবো। ঠিক আছে, ভরের একটা দুইটা ম্যাথ দেখে ফেলবো, মানে এই অংশটুকুর একটা সিগনিফিকেন্ট জায়গা অতিক্রম করে চলে যেতে চাই, বা মানে যে আপেক্ষিকতা রিলেটেড, আপেক্ষিকতার একটা সিগনিফিকেন্ট জায়গা আমরা একটু অতিক্রম করতে চাই। তাইলে এবারে আসি, এবারে আমাদেরকে কি দেওয়া আছে, এবারে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে একটা বৃত্তাকার মাঠ। নিতু কিছু কি বলতে চেয়েছিলে বাবু? স্যার বলো। স্যার আগের ম্যাথে প্রস্থ কেন চেঞ্জ হয় নাই? ওরে বাবুটা, সেটা হচ্ছে প্রথম ক্লাসটা করিস নাই তো, মানে এরকম একটা ব্যাপার আমি বলছিলাম। খুব সিম্পল, কেন প্রস্থ চেঞ্জ হয় নাই, খুব সিম্পল, এইটুকুই তুই এখন বুঝে নে। সেটা হচ্ছে রকেটটা উড়ে গেছে কোন বরাবর, আমি তোকে আরো মজার করে বুঝাই দিচ্ছি। রকেটটা উড়ে গেছে কোন বরাবর, দৈর্ঘ্য বরাবর। তাহলে এই যে রকেটের ভেলোসিটি ভি ইকুয়ালস টু যাই হোক 0.8 ইন্টু সি, এটা কোন বরাবর, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর। আচ্ছা
তো দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে কোণ কত? দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রস্থ বরাবর, এটাই তো প্রস্থ, এটাই তো প্রস্থ, তাহলে প্রস্থ বরাবর এই ভি বেগের উপাংশ কত? ভি বেগের উপাংশ হচ্ছে ভি কজ 90। তার মানে কজ 90-র ভ্যালু কত? কজ 90-র ভ্যালু হচ্ছে 0। তার মানে আলটিমেটলি ভেলোসিটিটা কত? 0। তার মানে প্রস্থ বরাবর আলটিমেটলি কোনো বেগ নাই। তুমি কি বুঝতে পারছো? এটাই মেইন কারণ কেন প্রস্থ বরাবর চেঞ্জ হবে না। বা আরো সিম্পলি আমি তোকে এইখানে বুঝাই, ধর যেটা ওই আমরা শুরুর ট্রান্সফরমেশন বারবার বলছিলাম, যে যদি তিনটা কাঠামো থাকে এক্স ওয়াই জেড, যদি শুধুমাত্র এক্স এক্সিস বরাবরই যদি ভেলোসিটিটা থাকে, তাহলে এক্স আর ওয়াই মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি, আবার এক্স আর জেড এখানেও মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি, হয়তো আমাদের দেখে মনে হচ্ছে না। সো ওই ক্ষেত্রে ওয়াই প্রাইম ইকুয়ালস টু হবে ওয়াই এবং জেড প্রাইম ইকুয়ালস টু হবে জেড। একই কারণে, কারণ কোণের মান কত? এদের সবার মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। সো ভেলোসিটি আছে এক্স এক্সিস বরাবর, তাহলে ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটি কত? 0 এবং জেড এক্সিস বরাবর ভেলোসিটি 0। এটা 3 ডাইমেনশনাল, ওইটা 2 ডাইমেনশনাল। দৈর্ঘ্য বরাবর বেগ আছে, তার মানে শুধু কার সংকোচন হবে? দৈর্ঘ্যের। প্রস্থের কোনো সংকোচন হবে না। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। সিমিলার কথা, প্রস্থ বরাবর বেগ থাকলে শুধু প্রস্থ চেঞ্জ হবে, দৈর্ঘ্য চেঞ্জ হবে না। আর এইখানে মনে করো, এখানে ব্যাপারটা একটু মজা আছে যে কর্ণ বরাবর রকেট উঠে গেছে, তো তার মানে এখানে আসলে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই চেঞ্জ হবে। এখন কিভাবে চেঞ্জ হবে, কি করতে পারি না করতে পারি, এটাই হচ্ছে আসলে অঙ্ক আর কি। ঠিক আছে, যাই হোক, আমরা একটু সামনে আসছি। এখানে এসে আমরা কি পাইছি? এখানে এসে আমরা পাইছি হচ্ছে বৃত্তাকার মাঠ। বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত দেওয়া আছে? ধরে নিলাম বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 100 মিটার। আচ্ছা, কি বলছে? যে ব্যাস বরাবর একটা রকেট উড়ে যায়, ব্যাস বরাবর রকেট 0.8 সি বেগে উড়ে যায়। ওই একই কথা, ব্যাস বরাবর রকেট 0.8 সি ভেলোসিটিতে উড়ে চলে যাচ্ছে। আচ্ছা, কি বাইর করতে হবে? বাইর করতে হবে হচ্ছে চালকের কাছে মাঠের এরিয়া কত মনে হবে? চালকের কাছে মাঠের এরিয়া কত মনে হবে? চালকের কাছে মাঠের এরিয়া কত মনে হবে? ফরহাদ, এই অঙ্কটাও যদি কমন পড়ে, অ্যান্সার বলার দরকার নেই, তুমি কর্ণ নিয়ে গুতুগুতি করো, কর্ণ নিয়ে গুতুগুতি করো। আর সুষময়, দুই একটা অঙ্কের অ্যান্সার ট্যান্সার বলতে পারিস তো? জানা, চ্যাটে জানা, অঙ্ক টঙ্ক করতেছিস কিছু? তাসনিম, প্রভা, রিশা, নিতু, অমিত, অঙ্কটা করো। একটা দুটো অঙ্ক করছো, তোমার কিছু কিছু কনসেপশন ক্লিয়ার হয়েছে, অঙ্কটা করো। আমি আসছি 2 মিনিট। অঙ্কটা করছো নিশ্চয়ই তোমরা?
কারো কোয়েশ্চেন দেখার দরকার হলে বইলো। আপনারা তো অনেক সময় নিয়ে নিলেন। প্রভা, জি স্যার, আগেরটা করেছি। আগেরটা করেছো, সেটির অ্যান্সার না দিয়ে তুমি পরেরটার অ্যান্সার দিচ্ছ, ব্রিলিয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, গুড, আগেরটা করেছো, ভেরি গুড। সো আগের অঙ্কটায় যাওয়ার আগে আমরা দেখো বোর্ডে আরেকটা এমসিকিউ দেখতে পাচ্ছি। তো এই এমসিকিউটা একটু খেয়াল করি আমরা। কি বলছে এখানে, মানে এই এই অঙ্কটার কনসেপ্ট, মানে এই এমসিকিউটা বুঝলে ওই অঙ্কটা একটু ভালো লাগবে আর কি। সেটা হচ্ছে কি বলছি, হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহু বরাবর, বর্গক্ষেত্র আছে সেটার এক বাহু বরাবর যদি হচ্ছে রকেট উড়ে যায়, বর্গক্ষেত্রের এক বাহু বরাবর যদি রকেট উড়ে যায় কত বেগে, সি এর কাছাকাছি বেগে, মানে অতি উচ্চ ভেলোসিটি, তার মানে দৈর্ঘ্য সংকোচন হবে, চালকের কাছে মাঠের আকৃতি কেমন মনে হবে। তো এটা খুব সিম্পল ব্যাপার, যে এই যদি বর্গক্ষেত্রটা হয়, ধরে নিলাম এই হচ্ছে বর্গক্ষেত্রটা, তো বর্গক্ষেত্রের যে কোনো একটা বাহু বরাবর কি হচ্ছে, যে কোনো একটা বাহু বরাবর রকেটটা উড়ে যাচ্ছে, যে কোনো একটা বাহু বরাবর, ধরে নিলাম এই বাহু বরাবর কি হয়েছে, এই বাহু বরাবর রকেটটা উড়ে গেছে, তাহলে এই বাহুটা কি হবে, এই বাহুটা সংকুচিত হবে, কিন্তু মানে এই বাহুটা সংকুচিত হবে মানে এই বাহুটাও সংকুচিত হবে, সমান্তরালে যেহেতু আছে, তো এই দুজনই সংকুচিত হবে, কিন্তু এই যে ডান পাশের বাহুটা এবং বাম পাশের বাহুটা, এই দুটা বাহু কিন্তু আসলে সংকুচিত হবে না, এরা যা ছিল তাই থাকবে, কারণ এদের সাথে অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি, এদের মধ্যে কোনো ভেলোসিটি নাই, এই বাহু বরাবর এবং এই বাহু বরাবর ভেলোসিটির কোনো উপাংশ নাই, তাহলে এরা সংকুচিত হবে না। তাহলে জিনিসটার শেপ দেখতে কেমন লাগবে, জিনিসটার শেপ দেখতে ধরো এই রকম কিছু একটা মনে হবে, এরকম কিছু একটা মনে হবে, আয়তক্ষেত্র মনে হবে। ঠিক আছে, ভেলোসিটির উপর ডিপেন্ড করবে সংকোচন টঙ্কোচন কেমন হয়েছে না হয়েছে, আমি বুঝাইতে পারছি নিশ্চয়ই, যেই বরাবর ভেলোসিটি আছে সেই বরাবর সংকোচন হবে, খাবে।
সরি, তো যেটা বলছিলাম যে এইটার শেপ দেখতে কিরকম হবে, এইটার শেপ দেখতে লাগবে হচ্ছে আয়তক্ষেত্রের মতো। ঠিক আছে, এই হচ্ছে প্রথম কথা। আচ্ছা, তাহলে এই এত কথা কেন? এত কথা এই কারণে যে এই অঙ্কটা নিশ্চয়ই আমরা কেউ যদি ওইভাবে করে থাকি, যে ধরো তোমাকে কি বলা হয়েছে, তোমাকে ধরো বলা হয়েছে ব্যাসার্ধের ভ্যালু তোমাকে দেওয়া আছে, তো ধরে নিলাম এটা হচ্ছে সেন্টার, তো এই ও, এটা হচ্ছে এ, তো ধরে নিলাম এই ও এ সমান হচ্ছে আর দেওয়া আছে, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 100 মিটার। এখন তুমি যদি বলো যে মানে আর না, এটাকে আমরা আর নট বলি, আর নট বললে আমাদের সুবিধা হয় কারণ এটা স্থির ব্যাসার্ধ বা নিশ্চল ব্যাসার্ধ। এখন তুমি যদি আসলে বলো যে আর নট এর ভ্যালু কত, আর নট এর ভ্যালু হচ্ছে 100 মিটার। এখন যেহেতু ব্যাস বরাবরই আসলে রকেটটা উড়ে গেছে সাই সাই করে, তাইলে আসলে তো ব্যাস বা ব্যাসার্ধটা পরিবর্তন হবে, তাইলে আর ইকুয়ালস টু কি হবে? আর ইকুয়ালস টু আর নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। এখান থেকে একটা আর এর মান আসলো। তোমার কাছে জিজ্ঞেস করা হয়েছে চালকের কাছে মাঠের এরিয়া কত মনে হবে। তুমি যদি বলে দাও যে চালকের কাছে মাঠের এরিয়া ইকুয়ালস টু হচ্ছে পাই আর স্কোয়ার, তাইলে আসলে অঙ্কটা হবে না এইভাবে। কে ফোন দিচ্ছেন এত সকালে? আমার আম্মা, আমার আম্মার সাথে মানে আমার বায়োলজিক্যাল মাদার আর কি, মানে আমার আম্মু আর কি মরা, মানে প্রচন্ড সার্কাস্টিক একটা মানুষ, কখন যে ফোন দিয়ে কি কি বলবে। যাকগে, সেসব আমরা বাদ দেই। তো যেটা বলছিলাম, এইভাবে কি কেউ অঙ্কটা করছি? এভাবে কেউ অঙ্কটা করলে অঙ্কটা আসলে হয় নাই। কেন অঙ্কটা হয় নাই সেটা একটু বুঝি। যে তোমাকে বলা হয়েছে ব্যাস বরাবর রকেট উড়ে গেছে, ঠিক আছে, ব্যাস বরাবর রকেট উড়ে গেছে, খুব ভালো কথা। এখন কথা হচ্ছে ধরো এই যে আমরা এখানে একটা ব্যাস আঁকছি, আমি ধরে নিলাম এই ব্যাসটার নাম কি? এই ব্যাসটার নাম হচ্ছে এবি ব্যাস। এখানে যে ব্যাসটা আছে, এখানে একটা ব্যাস আছে এবি। এখানে তো ব্যাস অনেকগুলা, বৃত্তের তো আসলে কোটি কোটি ব্যাস, জাস্ট সবগুলা ব্যাসের দৈর্ঘ্য তো সমান। আচ্ছা, তো ঠিক এবি ব্যাসের, এটা একটু বুঝো সবাই, ঠিক এবি ব্যাসের লম্ব বরাবর একটা ব্যাস আছে না? ঠিক এবি এর সাথে পারপেন্ডিকুলার ব্যাস তো এখানে কোটি কোটি আছে। আমি তো এখানে অনেকগুলা ব্যাসের কথা বলতে পারবো, যে এই দিক দিয়ে কোন ইচ্ছা করে একটা ব্যাস আছে, এটা আঁকার দরকার নাই। তারপরে মনে করো এই দিক দিয়ে, মনে করো এই দিক দিয়ে আরেকটা ব্যাস আছে, ব্যাস তো আছে অজস্র। এত অজস্র ব্যাসের কথা আমি বলছি না, আমি শুধু বলছি ওই একটি ব্যাসের কথা, যেই ব্যাসটি কি, যে ব্যাসটি হচ্ছে এবি এর সাথে ঠিক লম্ব, ধরে নিলাম এটার নাম দিলাম এ প্রাইম বি প্রাইম। তো এই যে এ প্রাইম বি প্রাইম ব্যাসটা আছে, এ প্রাইম বি প্রাইম ব্যাসের সাথে আসলে এর অ্যাঙ্গেল কত? এর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এ প্রাইম বি প্রাইম ব্যাসের সাথে এর অ্যাঙ্গেল কত? এর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আসলে এই যে এ প্রাইম বি প্রাইম ব্যাসটা আছে, এই এ প্রাইম বি প্রাইম বরাবর আসলে কোনো ভেলোসিটি নাই। এই বরাবর ভেলোসিটির মান কত? এই বরাবর ভেলোসিটির মান হবে হচ্ছে 0। তার মানে এ প্রাইম বি প্রাইম যেই ব্যাসটা আছে, লম্বালম্বি যেই ব্যাসটা আছে, মানে যে কোনো একটা ব্যাস বরাবর তো রকেট গেছে, এই বৃত্তাকার মাঠের যে কোনো একটি ব্যাস বরাবর রকেটটি চলে গিয়েছে, তাহলে ওই ব্যাসের ঠিক পারপেন্ডিকুলার একটা ব্যাস থাকবে, থাকবেই তো, একটা ব্যাসের পারপেন্ডিকুলার একটা ব্যাস থাকবে না? থাকবে। তো ওই ব্যাসটা কখনোই কি হবে না, ওই ব্যাসটা কখনোই সংকুচিত হবে না, কারণ তার বরাবর কোনো ভেলোসিটি নাই। এটা হচ্ছে প্রথম কথা। এইটুকু কি বুঝতে পারছি না সবাই? আচ্ছা, এইটুকু যদি বুঝতে পারি, এখন বাকি কথাটা শোনেন। সেটা হচ্ছে, এবারে একটু খেয়াল করো, বুঝলাম যে এবি ব্যাসটা সংকুচিত হবে বেশি কারণ এটার বরাবর ভেলোসিটি আছে, আর এ প্রাইম বি প্রাইম ব্যাসটা একদম পারপেন্ডিকুলার, তাইলে এই বরাবর কোনো ভেলোসিটি নাই। এখন খেয়াল করি যে ব্যাস তো এখানে আরো কোটি কোটি আছে, যে ধরো এই দিক দিয়ে একটা ব্যাস আছে। আচ্ছা, এরপরে ধরলাম যে এখান থেকে আরেকটা ব্যাস আছে এরকম। আচ্ছা, ধরে নিলাম এখান থেকে আরেকটা ব্যাস আছে এই রকম। তাহলে এবার একটু সবাই খেয়াল করো, আমি আরো 3টা ব্যাস আঁকছি, এগুলো তোমার আঁকার দরকার নেই, শুধু বুঝে নাও। এই যে কমলা রঙের ব্যাসটা আছে, এইটা কি? এইটা তো বেগ, বেগ যেই ব্যাস বরাবর সেটার মোটামুটি কাছে,
যেহেতু মোটামুটি কাছে, তাইলে এখানে বেগের উপাংশটা পড়বে একটু বেশি, তার মানে এটা সংকুচিত হবে। নীল রঙেরটা একটু দূরে, তাহলে এটা সংকুচিত হবে একটু কম। আর ওই যে গোলাপি না পিঙ্কি কি কালার, এটা ওইটা সংকুচিত হবে আরো কম। So এই যে এরকম মানে জিনিসটা একটা আরবিটারি শেপ হবে, তো জিনিসটা আসলে অতটাও আরবিটারি শেপ হবে না, জিনিসটা আসলে আপনার খুবই পরিচিত খুবই কমন একটা শেপে দাঁড়াবে। আমি জানি না জিনিসটাকে আসলে জুম আমাকে আঁকতে দিছে, জিনিসটা জুম আমাকে আঁকতে দিছে। বেসিক্যালি জিনিসটা হবে হচ্ছে একটা উপবৃত্ত, এবং আমি যদি উপবৃত্তটা এঁকে ফেলি, তোমার সাথে কিন্তু কথা এরকমই ছিল যে এ প্রাইম বি প্রাইম যেই ব্যাসটা আছে, যেই ব্যাসটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম, সেই ব্যাসটার কোনো সংকোচন হবে না, কারণ সেই ব্যাস বরাবর কোনো ভেলোসিটি নাই। তাহলে এইটা যা ছিল তাই আছে, যা ছিল তাই থাকবে। এই মানে বুঝছি এটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম ব্যাস। আর ওই যে সবুজ রঙের ব্যাসটা আছে যে পেট বরাবর, ওইটা সংকুচিত হবে কারণ ওই বরাবর ভেলোসিটি ছিল, তাহলে এই যে এবি ব্যাসটা সংকুচিত হয়ে গেছে। তাহলে মোটামুটি তুমি যা যা আমরা ডিসকাস করছি সেটাকে আমরা এই ছবিটার মাধ্যমে রিপ্লেস করতে পারছি। নিশ্চয়ই সবাই এইটুকু থিওরিটিক্যাল কথা বুঝতে পারছেন, বা হয়তো আমার অনেক আগেই বুঝতে পারছিলেন অনেকে, বাট আমি একটু সময় নিয়ে এক্সপ্লেন করলাম আর কি। তো যাই হোক, তাইলে এখন দেখো আমরা এই বিটা একটু চেঞ্জ হয়ে গেছে, এবি এর লোকেশন চেঞ্জ হয়ে গেছে, আমার অসুবিধা নাই। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে কি হয়েছে, যে বর্গক্ষেত্রের এক বাহু বরাবর যদি যায় তাহলে বর্গক্ষেত্রকে দেখতে কিসের মতো লাগবে, আয়তর মতো লাগবে। আর যদি এরকম হয় যে বৃত্তাকার মাঠের একটি ব্যাস বরাবর যদি যায়, যে কোনো ব্যাস বরাবর গেলেই ওই মাঠটাকে দেখতে কি লাগবে, ওই মাঠটাকে দেখতে লাগবে হচ্ছে একটা উপবৃত্তের মতো। জিনিসটা কি হয়েছে, জিনিসটা এখন একটা উপবৃত্ত হয়েছে। আচ্ছা, তো এই যে উপবৃত্ত আছে, উপবৃত্তের ক্ষুদ্রাক্ষ বৃহদাক্ষ অবশ্যই তোমরা জানো। তাহলে এটা ধরে নিলাম হচ্ছে উপবৃত্তের ক্ষুদ্রাক্ষ, এর নাম দিলাম বি। আর ওটা ধরে নিলাম উপবৃত্তের বৃহদাক্ষ, যেটার নাম দিলাম হচ্ছে এ। এখন যেহেতু উলম্ব বরাবর কোনো সংকোচন হয়নি, তাহলে এ সমান কি হবে, এ সমান হবে আর। আর এর মান কত হবে, আর এর মান হবে হচ্ছে কত, ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধের মান কত রে, 100 মিটার দেওয়া আছে। আর বি এর মানটা পরিবর্তন হবে, বি এর মান সমান কি হবে, ওই তো জাতীয় সূত্র, এইটাই তো সূত্র, এল সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তো এই সূত্র বসায় দাও, বি সমান হবে, এল নটের জায়গায় তুমি আর এর মান লিখো, বি সমান লিখলাম আর ইনটু রুট ওভার, নিশ্চয়ই বুঝতে সমস্যা হবে না, আর না বেসিক্যালি আর নট বা ব্যাসার্ধ যাই লিখো, আর নট লিখলাম, শুরুতেও আর নট লিখছি, এখানেও আর নট লিখলাম। তো বি সমান হচ্ছে আর নট ইনটু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। সো এখান থেকে বি এর মান আসবে, যেহেতু 0.8 আছে তাহলে মনে রাখবো, এটা খুব মজার কথা যে যদি ভেলোসিটি 0.8 থাকে, এটা ভার্সিটি পরীক্ষা দিলে হেল্প করবে, ভেলোসিটি যদি 0.8 থাকে তাহলে এই পুরো ফাংশন রুট মুট করে বাইর করে আনলে হবে হচ্ছে 0.6। ভাইস ভার্সা, যদি বেগের মান 0.6 থাকে, সম্পূর্ণ রুট টুট করে বাইরে আনলে থাকবে হচ্ছে 0.8। আচ্ছা যাই হোক, তাহলে আর নটের ভ্যালু কত 100, এটা আসবে কত, এটা আসবে হচ্ছে 60 মিটার। যেহেতু উপবৃত্ত তাহলে এরিয়া ইকুয়ালস টু হবে কি, এরিয়া ইকুয়ালস টু হবে হচ্ছে পাই এ বি। কত হচ্ছে 6000, 6000-এর সাথে আরো 3 গুণ করতে হবে, 3 6 18-র পরে 3টা শূন্য কিছু কিছু একটা আসবে। নিশ্চয়ই সবাই বুঝতে পারছি, সবাই বুঝতে পেরেছি না? ওকে, শিওর, না বুঝতে পারলে অবশ্যই আপনারা বলবেন। আচ্ছা, এবারে চলে আসি মাঝে মাঝে একটু রিপ্লাই টিপ্লাই দিলে, আমি বুঝছি যে তোরা সবাই বুঝছিস, তারপরেও মাঝে মাঝে একটু রিপ্লাই টিপ্লাই দিলে আমি একটু কনফিডেন্স পাই আর কি, যে না তোরা বুঝছিস আসলে। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা লেন্থের কিছু ম্যাথ তো আমরা করলাম, লেন্থের ম্যাথগুলো আমরা করলাম, কর্ণের ম্যাথটা আমরা ঝুলাই রাখছি, পরে করব বলে। আচ্ছা, এবারে আসি একটু সময় বা বয়স নিয়ে, সময় সংক্রান্ত কিছু কাজ করি। তো সময় সংক্রান্ত কাজের ভিতরে মানে একদম কমন ফরম্যাটের যেই ম্যাথটা আর কি, একদম কমন ফরম্যাটের ম্যাথ। প্রভা, তোমার কি আগের ম্যাথটা হয়েছিল? কোনটা স্যার? এই যে বৃত্তাকার, স্যার এটা আমি ওই যে জেনারেল নিয়মে করছি আর কি, উপবৃত্ত পাই আর ভাবে করি। স্কয়ার, পাই আর স্কয়ার দিয়ে মেরে দিয়েছেন। হুম। আচ্ছা, ঠিক আছে। দুই যমজ ভাই 25 বছর বয়সে একজন
রকেটে করে 0. আমরা এখানে আসলে তেমন কারিগরি না রাখি। 25টা আপনি বাংলায় লিখলেন যে হঠাৎ করে, সবই বাংলায় লিখলেন। 25 বছর বয়সে একজন রকেটে করে 0.8 ভেলোসিটিতে করে রওনা দিছে আর কি, মহাকাশে গেছে আর কি। ঠিক আছে, আচ্ছা। পৃথিবীর ভাইয়ের হিসেবে আমরা একদম মানে একদম প্লেন ফরম্যাটটা করতেছি এই অঙ্কেরও। মনে করো আমি এখন যে ধাপটা মানে এইটা একদম আমরা এখন যে এই ম্যাথটা এখন যেটা করতেছি মানে যমজ ভাইয়ের অঙ্কের ম্যাথ বা বাবা ছেলে দুজনের যে অঙ্কের যে হিসাবটা, এইটা আরো মনে করো উত্তর এটা লেভেল আপ করা যায় আর কি। আমরা একদম একদম বিগিনার্স লেভেলটা করতেছি, মানে সবাই পারবি ব্যাপারটা এরকম, আমি সেটাই বলতে চাচ্ছি। অ্যান্সারও মুখস্থ থাকতে পারে 2-4 জনের। পৃথিবীর ভাইয়ের হিসাবে কি হয়েছে, পৃথিবীর ভাইয়ের হিসাবে 40 ইয়ার্স পর, পৃথিবীর ভাইয়ের হিসাবে 40 ইয়ার্স পর নভোচারী ফেরত আসে। পৃথিবীর ভাইয়ের হিসাবে 40 ইয়ার্স পর নভোচারী ফেরত আসে। নভোচারীর বয়স কত বর্তমানে? বর্তমানে নভোচারীর বয়স কত? আচ্ছা, তো খুবই সিম্পল ফরম্যাটের ম্যাথ, তোমাদেরকে দিলেই তোমরা করে ফেলবে আমি জানি, সেই জন্য তোমাদেরকে আলাদা করে দিলাম না। আসো আমরা একটু সলভটা একসাথে দেখে ফেলি। খুব সিম্পল, মানে শুরুতে এরকম একটা কথা আমরা বলে আসছি যে বয়স টয়স নিয়ে যখন হচ্ছে আমরা মাল্টিপল কাঠামো যখন দেখতেছিলাম, মাল্টিপল কাঠামো কই গেল আমাদের, মাল্টিপল কাঠামোর ব্যাপার স্যাপারগুলো যখন এই যে এরকম একটা কথা বলতেছিলাম যে যে কোনো মানুষ যদি তার নিজের বয়স যদি নিজে মাপে, নিজের বয়স নিজে মাপে, সো বয়স মানে আসলে কি, বয়স এটা কি মানে বয়সটা কি কেজি সেকেন্ড, মানে হ্যাঁ অবভিয়াসলি সেকেন্ড, মানে বয়সটা মানে হচ্ছে অতিক্রান্ত সময়। বয়স মানে কি, বয়স মানে হচ্ছে অতিক্রান্ত সময়। সো যে কোনো ব্যক্তি যদি নিজের অতিক্রান্ত সময়, এটা মাথায় ঢুকায় নাও, তাহলে আপেক্ষিকতার ম্যাথে ইনশাল্লাহ কখনো আটকাবে না। সেটা হচ্ছে একজন মানুষ যদি নিজের অতিক্রান্ত সময় নিজে পরিমাপ করে, নিজের অতিক্রান্ত সময় যদি নিজে পরিমাপ করে, তাহলে কি হবে, যদি নিজের বয়স নিজে মাপে, T0 যাহা সঠিক যাহা প্রকৃত সেটাই মাপবে, নিজের বয়স নিজে মাপলে যাহা প্রকৃত সেটাই মাপবে। আচ্ছা, তাহলে নিজের বয়স নিজে মাপতে গেছে, তাহলে এখন আসো 25 বছর বয়সে একজন রকেটে করে রওনা দিয়ে দিছে। সো এই 25 বছরটা খেয়াল করো, এই 25 বছর কিন্তু দুজনই অতিক্রম করছে। এই 25 বছর দুজনে অতিক্রম করছে, দুজনে কোথায় ছিল, পৃথিবীতে ছিল। ফার্স্ট কথা হচ্ছে এই 25 বছর বয়সকে নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই, এই 25 বছর বয়সকে নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই। আচ্ছা, 0.8 ভেলোসিটিতে গেছে। এবারে আসো পৃথিবীর ভাইয়ের হিসেবে 40 বছর পরে সে ফেরত আসছে। আচ্ছা, এটাও ঠিক আছে। কি বাইর করতে হবে, বাইর করতে হবে নভোচারীর বয়স কত। সো নভোচারীর বয়স কত, তার মানে সবকিছুতে পয়েন্ট অফ ভিউ কার থাকবে, সবকিছুতে পয়েন্ট অফ ভিউ থাকবে হচ্ছে নভোচারীর। সবাই নভোচারীর সাপেক্ষে কথা বলবো আমরা, মানে আমরা এখন নভোচারী, আমরা নভোচারী হচ্ছে এখানে অবজারভার হইতে হবে, নভোচারীর সাপেক্ষে জিনিসটা মাপতে হবে। আচ্ছা, কিন্তু এখানে হয় নাই। এই যে 40 বছর পরে সে ফেরত আসছে, এই 40 বছর সে কার সাপেক্ষে ফেরত আসছে, 40 বছর পরে সে ফেরত আসছে পৃথিবীর ভাইয়ের সাপেক্ষে। সো পৃথিবীর ভাই, এটা তোরা অবশ্যই বুঝতে পারতেছিস, এই তো হচ্ছে পৃথিবী, আর্থ ছিল এখানে, আর রকেটে করে ভাই চলে গেছে হচ্ছে ওই দিকে। ঠিক আছে, তো লোকটার বয়সও তো এখানে যা মাপা হচ্ছে, কি মাপা হচ্ছে, লোকটার বয়স। তো লোকটার বয়স তো লোকটার সাথেই, অতিক্রান্ত সময় লোকটার সাথেই, কিন্তু পরিমাপ করতেছে কে, পৃথিবী থেকে। তো পৃথিবীর লোকটা বলল যে আমার ভাই হচ্ছে 40 বছর পরে ফেরত আসছে, সে অবশ্যই প্রসঙ্গ কাঠামোর বাইরে, সে কি রকেটের বাইরে, অবশ্যই সে প্রসঙ্গ কাঠামোর বাইরে। বয়স মাপতেছি কার, নভোচারীর।
নভোচারী কোথায়? নভোচারী রকেটে। মাপতেছে কে? মাপতেছে পৃথিবীর ভাই। তাহলে অবশ্যই সে প্রসঙ্গ কাঠামোর বাইরে। যদি সে প্রসঙ্গ কাঠামোর বাইরে হয় তাহলে অঙ্ক শেষ। টি এর ভ্যালু হচ্ছে এখানে 40 ইয়ার্স, ভি এর ভ্যালু তুমি জানো 0.8 ইন্টু সি, সূত্র বসাবা টি সমান টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার মানে যেই 40 বছর পৃথিবীতে ভাইটা কাটাইছিল, যেই 40 বছর পৃথিবীতে ভাইটা কাটাইছিল, সেই 40 বছর আসলে মানে ওইটুকু সময়ে মহাকাশচারী 40 বছর সময় কাটায় নাই, সে একটু কম সময় কাটাইছে। এবং সময়টা কত হবে আমরা বলে দিচ্ছি, 40 তো এটার মান 0.6, তাহলে 4 6 24 বছর, ইফ আই এম নট রং। এই টি নটের ভ্যালু কত আসবে? টি নটের ভ্যালু আসবে হচ্ছে 24 বছর। তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে আমাকে শিওরলি জানাইতে পারো, বাট এটাই আসবে। সো তার মানে কি? তার মানে হচ্ছে পৃথিবীর মানুষটা হচ্ছে 40 বছর সময় কাটাইছে। পৃথিবীর মানুষটা কতটুকু সময় কাটাইছে? পৃথিবীর মানুষটা 40 বছর সময় কাটাইছে। রকেট স্টার্ট দেওয়া থেকে রকেট ফেরত আসা পর্যন্ত এই বসে কাটায় লাইছে 40 বছর সময়। আর এই ভদ্রলোক যে রকেটের ভিতরে টুনটুন করে ঘুরতে গেছে, সে কাটাইছে কত বছর? সে কাটাইছে হচ্ছে 24 বছর। তার মানে গতিশীল থাকলে কি করতে, গতিশীল থাকলে কি হবে? গতিশীল থাকলে বয়সটা কম অনুভূত হবে, গতি জীবন এরকম একটা ব্যাপার আছে আর কি। যাই হোক, তো কথা হচ্ছে সে কত বছর সময় কাটাইছে? সে সময় কাটাইছে হচ্ছে 24 বছর। তাহলে বর্তমানে নভোচারীর বয়স কত? তাইলে কত বছর বয়সে রওনা দিছিল? 25 বছর বয়সে রওনা দিছে, কাটাইছে কত বছর? 24 বছর। তাহলে বর্তমানে যদি জিজ্ঞেস করতো যে বর্তমানে পৃথিবীর ভাইয়ের বয়স কত, কেউ বলতে পারবা? মানে এই অঙ্কে বর্তমানে পৃথিবীর ভাইয়ের বয়স, বর্তমানে পৃথিবীর ভাইয়ের বয়স কত? 65 হতো স্যার। 25 বছর বয়সে রওনা দিছে, 40 বছর সে নিজে নিজেই কাটাইছে, নিজের বয়স নিজে পরিমাপ করছে। সো হ্যাঁ, এক্স্যাক্টলি 25 প্লাস 40 দ্যাট মিনস হচ্ছে 65 ইয়ার্স। আর আর যেটা অ্যাকচুয়ালি জানতে চাইছে বর্তমানে নভোচারীর বয়স কত, তাইলে এখানেই লিখে দেই 25 প্লাস 24 দ্যাট মিনস 49 ইয়ার্স। অ্যান্সার। ওইটাও জিজ্ঞেস করতে পারে, ওইটা ছোট জিনিস। বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পেরেছি? এইটুকুর ভিতরে নিশ্চয়ই কারো কোনো সমস্যা নাই, থাকলে বলতে পারি। ওকে, সমস্যা নাই কারো, গুড। তাহলে আগায় গেলাম। তোমাকে বলা হলো যে প্রভা, তোর বড় বোন আছে না ছোট বোন আছে? কি আছে? জি স্যার, ছোট বোন আছে। প্রভা তার বোনের চেয়ে প্রভা তার বোনের চেয়ে 10 ইয়ার্স বড়। তার বোন 5 ইয়ার্স মহাশূন্যে কাটাইতে গেছে। তোর বোন একজন অ্যাস্ট্রোনট। তার বোন 5 ইয়ার্স মহাশূন্যে কাটিয়ে না না, হবে না। প্রভাকে অ্যাস্ট্রোনট বানাইতে হবে। প্রভা, আমরা তোকে অ্যাস্ট্রোনট বানাইলাম, তুই খুশি হ। প্রভা 5 ইয়ার্স মহাশূন্যে কাটিয়ে ফেরত এসে দেখলো বর্তমানে সে তার বোনের 5 ইয়ার্স ছোট। আমরা কি গল্পটা সবাই বুঝতে পারছি? প্রভা, তা আমি আগে দেখি গল্পটা ঠিক আছে কিনা। প্রভা তার বোনের চেয়ে 10 বছর বড়, খুব ভালো কথা।
প্রভা কি করছে? প্রভা 5 বছর মহাশূন্যে কাটায় দিছে। মহাশূন্যে কাটায় দিয়ে ফেরত এসে দেখলো বর্তমানে সে তার বোনের 5 বছর ছোট। আগে সে তার বোন থেকে 10 বছর বড় ছিল, এখন সে দেখতেছে সে তার বোন থেকে 5 বছরের ছোট হয়ে গেছে। আচ্ছা, খুব ভালো কথা। কি বাইর করতে হবে? বাইর করতে হবে হচ্ছে রকেটের বেগ কত। রকেটের বেগ কত? ফরহাদ, আছো তুমি? জি ভাইয়া। ও মাই গড। হে ব্রো, ফয়সাল, ফয়সাল ব্রো, আসো একটু গল্প করি। ফয়সাল। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে আপনি? আমি বেস্ট 21 আর কি। ওকে ফাইন, আমি আপনাকে অন্য কেউ ভাবছিলাম, এবং তার নামের স্পেলিংটাও এরকমই, FAYSAL। সুষময় নিশ্চয়ই বুঝছি যে আমি কার কথা বলছি, অনেকেই বুঝতে পারে। যাই হোক, ওকে ফয়সাল, আই ডিডন্ট নো ইউ। ওকে ব্রো, আমরা আধুনিক পদার্থবিজ্ঞান পড়তেছি, তুমি দেখো এই অঙ্কটা পারো কিনা, করতে পারো কিনা। জোশ, কোন কলেজ ফয়সাল? ঢাকা কলেজ। ওকে, আই থট ইটস নিয়াজ মোর্শেদ ফয়সাল। ওকে, অঙ্কটা কি করছি? অঙ্কটা সলভ করি। এটা মোটামুটি আমরা হয়তো আজকের লাস্ট ম্যাথ হিসেবে ডিক্লেয়ার দিতে পারি। স্যার আমাদের মঙ্গলবারে কখন পড়াবেন? মঙ্গলবারে কখন পড়তে চান? আজকে কি রবিবার? জি স্যার। হ্যাঁ, তো মঙ্গলবারে কখন পড়তে চান বলেন। স্যার মঙ্গলবার থেকে মেবি রোজা শুরু। ওকে, মঙ্গলবার হচ্ছে 13 তারিখ না বোধহয়। আচ্ছা, হইলো স্যার হইলো। একটা কথা, আমাদের হলো কলেজে ওই দিন 11টা থেকে মিটিং আছে, 11টা থেকে 11টা 40। ওকে, এখন আপনি কি সন্ধ্যায় পড়াবেন নাকি, যদি হয় আর কি? মঙ্গলবার সন্ধ্যায়? হ্যাঁ, পড়াতে পারি, পড়াতে পারি মঙ্গলবার সন্ধ্যায়। কথা বলে নিব না আমরা পার্সোনালি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে মিটিং এর শিডিউলটা জানাও। মঙ্গলবারে আমার হচ্ছে দুপুরবেলা রুটসে ক্লাস আছে 3টা থেকে 6টা পর্যন্ত। তো আমি হয়তো 1:30 2টার মধ্যে বাসা থেকে লিভ করে বেরোয় যাব। তো 6টা পর্যন্ত আমার ক্লাস, ওখানে থেকেও ক্লাসটা নেওয়া যায়। ট্যাবটা নিয়ে যাব সাথে করে, খালি ল্যাপটপে ঢুকায় ক্লাসটা নিয়ে ফেলা যায়। তো আমরা কথা বলে নিবো আর কি, মঙ্গলবারে কখন ক্লাস হয় আমরা কথা বলে নিবো, মেসেঞ্জারে কথা বলে নিবো, ঠিক আছে? আচ্ছা স্যার। এই অঙ্কটা করতে পারছি। ফরহাদ, ফরহাদ কি অবস্থা? করতেছে ভাইয়া। এটা করতেছিস না আগেরটা করতেছিস? কোনটা? কর্ণ, কর্ণ কোনটা করতেছিস? কোনটা একরকম করতে হয়েছে কিনা জানি না, আর এটা শুরু করছে মাত্র। আচ্ছা, এটা শুরু করে এটা শেষ করো, এটা শুরু করে এটা শেষ করো। আর কর্ণটার ছবি টবি আমি কালেক্ট করবো না তোমাদের কাছ থেকে, হোমওয়ার্ক থাকবে। ভালো অঙ্ক করি, এই অঙ্কটা করি। হুম,
নিতু, নিতু আছিস? জি স্যার। তুই কি আজকে প্রথম আমার এই লাইভে জুম ক্লাস করলি? হ্যাঁ। এই জন্যই আমি এতদিন পড়া বন্ধ রাখছিলাম, যে তুই ঢাকায় ছিলি না, তো এই জন্য তুই ক্লাস করতেছিস না। এই জন্য তুই কবে আসছিস ঢাকায়? এখন তুই বলিস না যে তুই 2 মাস আগে ঢাকা আসছিলি। না আমি ফেব্রুয়ারি 1 তারিখের দিকে মনে হয়। তাও তো মেলা আগে, ফেব্রুয়ারি মার্চ। যাই হোক, আসি আমরা একটু কথা শুনি। করে ফেলছো বোধহয় অনেকেই, অ্যান্সার টেন্সার কেউ জানাও নেই তোমরা, কেমন দিন অনেকদিন পরে তোমাদের একটু জড়তা হয়েছে বোধহয়, অ্যান্সার না জানানোর একটি জড়তা তৈরি হয়েছে। সেটা হচ্ছে ফর্মুলা তো এইটাই, বয়স বাইর করতে বলুক বা যাই বাইর করতে বলুক, আপেক্ষিকতার তো ফর্মুলা এটাই হবে, আমাদের সময়ের হিসাব। তো টি সমান টি নট ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখানে প্রশ্নটা আসলে এই দুইটাই, যে টি নটের মানটা কত আর টি এর মানটা কত, এই দুইটা মান যদি জানা থাকে, সি এর মান তো আমি জানি, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে ভি এর একটা ভ্যালু আমি বের করে ফেলতে পারবো। তো টি আর টি নট কত, এই দুটো আমাদেরকে একটু জানতে হবে। কেউ কি লিখছেন টি এর ভ্যালু আর টি নট এর ভ্যালু? কেউ কোনো কথা বলে না, মাশাআল্লাহ খুবই চমৎকার সব মানুষজন। আচ্ছা, তাহলে আমরা 15 কি একটা 15 একটা 5 একটা 15 একটা 5, একটা 5 গুড, কিন্তু আরেকটা 15 না। আচ্ছা গুড, আসো আমরা দেখি। আমি ধরে নিলাম এই হচ্ছে প্রভার বয়সের একটা হিসাব, আর এই হচ্ছে তার বোনের বয়সের হিসাব। এখন দেখো, তুই এখানে কোনো কারো বয়স কিন্তু কখনো বলে নাই যে প্রভার বয়স এত, প্রভার বোনের বয়স এত, খালি কইছে অমুকেরটা বেশি তমুকেরটা কম, এই হ্যানত্যান হ্যানত্যান। তাহলে তুই এখানে এক্স টেক্স ধরে নিবি, এটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। যে প্রভা, প্রভা কি করছে? প্রভা কিছু করে নাই, প্রভা ভালো হবে। প্রভা তার বোনের চেয়ে 10 বছরের বড়, তাহলে তুমি বোনের বয়সটাকে যদি এক্স ধরে নাও সাপোজ, তাহলে প্রভার বয়স কত হবে? প্রভার বয়স হবে হচ্ছে এক্স প্লাস 10। আচ্ছা, এরপরে আসো একটা মানে ভালো কথা আছে, এই কথাটা আমরা একটু বুঝে আসতে হবে। এই 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 প্যাটার্নের কথা অনেক জায়গায় থ্রো করা হবে অনেক অঙ্কে। প্রভা 5 বছর মহাশূন্যে কাটিয়ে ফেরত এসে দেখলো যে বাড়িঘর বানের জলে ভেসে গেছে বা যা খুশি তাই। তো এই যে শুধু এইটুকু আমার কথা, প্রভা 5 বছর মহাশূন্যে কাটিয়ে, তো এই যে প্রভা 5 বছর মহাশূন্যে কাটিয়ে ফেরত এসে দেখলো, তো এখানে কি তোমাকে এরকম কোনো রেফারেন্স দেয়া হয়েছে যে ছোট বোনের কাছে মনে হলো বা ছোট বোন হিসাব করলো 5 বছর, বা পৃথিবীর মানুষজন, পৃথিবীর বাড়ির মানুষজন, আত্মীয় স্বজন, বন্ধুরা হিসাব করলো 5 বছর পরে প্রভা ফেরত আসছে, এরকম কোনো লাইন কিন্তু বলে নাই। স্ট্রেইট বলছে কি প্রভা 5 বছর মহাশূন্যে কাটিয়ে ফেরত আসলো। এরকম ভাবে যখন বলা থাকবে, তার মানে আসলে কি? তার মানে হচ্ছে আসলে এই সময়টুকু কে হিসাব করছে? এই সময়টুকু প্রভা নিজেই হিসাব করছে। এই যে 5 বছর মহাশূন্যে কাটায় ফেরত আসা, এই 5 বছর মহাশূন্যে কাটায় ফেরত আসা, এটা কে হিসাব করছে? এটা প্রভা নিজেই হিসাব করছে। তাহলে প্রভা 5 বছর মহাশূন্যে কাটায় ফেরত আসছে, এটা হচ্ছে মহাশূন্যে যাবার আগের কথা, আর এখন হচ্ছে মহাশূন্য থেকে ফেরত আসার পরে। তো আগের পরে প্রভা কয় বছর মহাশূন্যে কাটাইছে? প্রভা 5 বছর মহাশূন্যে কাটাইছে, তাহলে ফেরত আসার পরে প্রভার বয়স কত হবে? এক্স প্লাস 10 প্লাস 5। দ্যাট মিনস ফেরত আসার পরে প্রভার বয়স কত? ফেরত আসার পরে প্রভার বয়স হচ্ছে এক্স প্লাস 15। ঠিক আছে, কেন? সে 5 বছর মহাশূন্যে কাটাইছে। আচ্ছা, এসে কি দেখছে? এসে দেখছে বর্তমানে, বর্তমানে সে তার বোনের 5 বছর ছোট, সে তার বোনের 5 বছর ছোট। তার মানে কি তার বোন এখন তার চাইতে কি, তার বোন এখন তার চাইতে 5 বছর বড়। তাহলে ফেরত আসার পরে বোনের বয়স কত? বোনের বয়স অবভিয়াসলি এক্স প্লাস 15 প্লাস 5 হইতে তো হবেই, নাহলে প্রভা তো 5 বছর ছোট হইতে হবে। তো প্রভাকে 5 বছর ছোট হওয়ার জন্য বোনের বয়স কত হইতে হবে? বোনের বয়স অবশ্যই হইতে হবে এক্স প্লাস 20। এইটুকু হিসাব নিকাশ যদি তুমি বুঝতে পারো, খুব সিম্পলি তুমি বলতে পারবা যে এই দুইটার বয়সের ব্যবধান কত? এক্স প্লাস 15 এক্স প্লাস 10। তো এটা তো তুমিই লিখছো, এখানে আসলে সময়টা কত? সময় ব্যবধান হচ্ছে 5 ইয়ার্স। আর এখানে এ দুটোর মধ্যে সময় ব্যবধান চোখে দেখা যাচ্ছে, সময় ব্যবধানটা হচ্ছে 20 ইয়ার্স। তোমাকে আমি শুরুতে এরকম একটা কথা বলছিলাম, কে রে বাবা?
শুরুতে এরকম একটা কথা বলছিলাম যে টি এর মান বড় হবে, টি নটের মান হবে ছোট। টি এর মান বড় হবে, টি নটের মান কি হবে, টি নটের মান ছোট হবে। সো এইটা যদি আমাদের মনে থাকে, তাহলে আমি খুব ইজিলি বলতে পারবো যে টি নটের ভ্যালু হচ্ছে 5 ইয়ার্স এবং টি এর ভ্যালু হচ্ছে 20 ইয়ার্স। টি এর মান, টি নটের মান দুটোই এই ইকুয়েশনে বসাইলে ভি ইকুয়ালস টু সামথিং বের হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যান্সার। বলেন বুঝছেন কিনা? স্যার এই যে পরের জিনিসটা আরেকবার বুঝাবেন? হ্যাঁ অবশ্যই। মহাশূন্যে গিয়েছিল প্রভা বা নভোচারী। তো সে মহাশূন্যে কতটুকু সময় কাটিয়েছে? সে মহাশূন্যে সময় কাটিয়েছে 5 বছর। তো এই 5 বছর কে হিসাব করছে? 5 বছর সে নিজেই হিসাব করছে, কারণ স্ট্রেইট বলা আছে প্রভা 5 বছর মহাশূন্যে কাটিয়ে ফেরত আসলো। পৃথিবীর সাপেক্ষে না, মানুষের সাপেক্ষে না, ছোট বোনের সাপেক্ষে না। সো প্রভা 5 বছর মহাশূন্যে কাটাইছে, এটা তার নিজের অতিক্রান্ত সময়। সো এই 5 বছর মহাশূন্যে কাটায় সে ফেরত আসছে, তাহলে তার অতিক্রান্ত সময় কত? তার অতিক্রান্ত সময় 5 বছর। সো আগে যা ছিল এখন তার বয়স তার চেয়ে 5 বছর বাড়ছে, দ্যাট মিনস x প্লাস 15 হয়েছে। ফেরত এসে সে কি দেখলো? তুই ফেরত এসে দেখলি বর্তমানে তুই তোর বোনের চেয়ে 5 বছরের ছোট, মানে প্রভা 5 বছর ছোট। তার মানে কি বোন এখন 5 বছর বড় বর্তমানে। তো এইটুকু কথার মিনিংটা ধরতে পারলেই হয়ে যাবে। বর্তমানে তুমি তোমার বোনের চেয়ে 5 বছর ছোট, তার মানে বোন তোমার চেয়ে 5 বছর বড়। তাহলে বোন যদি তোমার চেয়ে 5 বছরের বড় হয়, তাহলে তার বয়স কত? তোমার বয়স বর্তমানে। পরে মানে কি? পরে মানে এটা হচ্ছে বর্তমানের কথা, এটা হচ্ছে আজকের কথা। তো বর্তমানে তোমার বয়স x প্লাস 15, তোমার বোন তোমার চেয়ে 5 বছর বড়, তাহলে তার বয়স কত? তার বয়স অবভিয়াসলি x প্লাস 20। তাহলে আগে তার বয়স ছিল x, এখন তার বয়স x প্লাস 20। তাহলে সে কতটুকু সময় অতিক্রম করছে? সে 20 বছর সময় অতিক্রম করছে, আর তুমি 5 বছর সময়ই তো অতিক্রম করছো। বসায় দাও এখান থেকে v আচ্ছা এর স্যার বুঝতে পারছি। জোশ, এখান থেকে v এর ভ্যালু বাইর হবে। ঠিক আছে? আচ্ছা, আর ফরহাদ, ফরহাদ আসিস? জি ভাইয়া। আচ্ছা, তোদের তোর কি পার্সোনালি কোনো চ্যাপ্টার এক্সট্রা করে দরকার আছে? মানে শর্ট সিলেবাসের বাইরের কিছু যদি থাকে সেগুলো বলতে পারিস। শর্ট সিলেবাসের বাইরে কোনো কিছু কি তোর দরকার আছে? জি ভাইয়া, গাঠনিকে 2টা ক্লাস নিলে শেষ হবে, আর মহাকাশ। তাহলে মঙ্গলবার দেখি, মঙ্গলবার আমি আজকে কালকের ভিতরে আমার সবগুলো ক্লাস শেষ হইলে তাহলে মঙ্গলবার সকালে দেখি একটা ক্লাস ফেলে দিব আর কি আমরা, ইনশাল্লাহ। ওখানে চেষ্টা করব আমরা গাঠনিকটা কি বাকি আছে পড়াই দিতে। আর প্রভা, রিশা, তোমাদের সাথে কথা হবে ইনশাল্লাহ যে ওই কিসের ব্যাপারে কথা হবে যেন? মঙ্গলবার যদি তোমাদের মিটিং থাকে আর কি। মঙ্গলবারে ক্লাস টাইমটাই আর কি হ্যাঁ হ্যাঁ, সমস্যা। মঙ্গলবার কোনো সমস্যা নাই। মঙ্গলবার যদি তোমাদের মিটিং থাকে তাহলে সন্ধ্যা রাত যে কোনো একটা সময় ক্লাসটা করলে আর কি। ঠিক আছে, আচ্ছা স্যার সমস্যা নাই। ওকে। তাহলে এইটুকু অংশ পড়ে ফেলো, এইটুকু অংশ পড়ে ফেলতে বলবো। এইটুকু অংশ পড়ে ফেললে অনেকটুকু কভার হয়ে যাবে। ঠিক আছে? এবং শর্ট সিলেবাসের এর দূরই আছে, শর্ট সিলেবাসের কোশ্চেন টোশ্চেন এখান থেকেই হবে। এবার এই আপেক্ষিকতাকে এদিক ওদিক করবে, সময়কে ভাঙবে, ভরকে চেঞ্জ করবে, হেন তেন করে এখান থেকে বিভিন্ন জিনিসপত্র বের হবে। ঠিক আছে, কথা বলবো ইনশাল্লাহ, রেগুলার দেখা হবে ইনশাল্লাহ, ক্লাস হবে। ফেরত যেহেতু স্যার একটু এসেছি। রেগুলার ক্লাস করেন। জি জি হ্যাঁ, রেগুলার কালকে ক্লাস। এত রেগুলার না। আচ্ছা হ্যাঁ, রেগুলারই করাচ্ছি ইনশাল্লাহ। তাড়াতাড়ি পড়ে নাও দ্রুত। অনেক মানে লস হয়েছে তোমাদের আমার জন্য, আমি আন্তরিকভাবে দুঃখিত। যাইগে, তাহলে এ কথাই রইলো। পিডিএফ লাগলে কেউ নক দিও। আর ভাবছি হচ্ছে ভিডিওটা ভাবছি গ্রুপে তুলে দিব। সাজ্জাদ, কি অবস্থা?